আমাদের অফিসাররা অনেক বেশি এটা নিয়ে হতাশ, ক্ষুব্ধ হয়েছেন। আসলে ৯ দিন পরে বলা মানে ওরা তো এখন একটা দল গঠন করেছে। এনসিপি একটা পলিটিক্যাল পার্টি। একটা পলিটিক্যাল পার্টি যখন ফর্ম করে তখন কিন্তু হাসনাত কিন্তু আগের মতো করেই এখন ইন্ডিভিজুয়ালিস্টিক স্টেটমেন্ট দিতে পারবে না। সেনাপ্রধানের কথা বলতে গেলে আমি একটা জায়গায় ওনাকে আমি সবসময় ধন্যবাদ বা দোয়া করব। সেটা হচ্ছে যে এই পট পরিবর্তন হাসিনার গভর্নমেন্টটা আমরা হাসিনাকে উৎখাত করেছি এই লোকটার হাত ধরে। এখন সেই আমাদের খেয়াল রাখতে হবে আমাদের সবচেয়ে বড় শত্রু ছিল হাসিনা। এবং সেই হাসিনা কোথায় আশ্রয় নিয়েছে? ভারতে। তার মানে আমার ২ টা বিগ স্টেক হোল্ডার আছে। একটা হচ্ছে ফ্যাসিস্ট হাসিনা গভর্নমেন্ট এবং গভর্নমেন্টকালীন সময়ের সেই তার সাঙ্গপাঙ্গরা, তার আওয়ামী লীগ এবং তার সেই হাসিনাপন্থী লোকজন। আরেকটা স্টেক হোল্ডার হচ্ছে আমার ভারত। তো ভারত, হাসিনা এদেরকে আপনি পাশে রেখে আপনাকে চিন্তা করতে হবে ঐক্যের কথা। আমরা যদি এখন আমাদের নিজেদের মধ্যে এই কলহটা করতে থাকি, সেনাবাহিনীকে নিয়ে সন্দেহ, সেনাবাহিনী আবার অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে সন্দেহ, এটা তো শেখ হাসিনা এবং এই ভারত চাইবে। আমাদের এটা বুঝতে হবে। আমাদের ভিতরে আপনার ওয়াকারুজ্জামানের মধ্যে আপনি যত প্রবলেম পান, আপনি অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে যত প্রবলেম পান, এটা আমাদের নিজস্ব বিষয় আমি বলবো এখন। কারণ আমরা আমাদের মূল শত্রু হচ্ছে হাসিনার রেজিম বা হাসিনার সেই ইয়ারা আর আপনার সেই মানে যে তার ফ্যাসিস্ট যারা আছেন তারা, আরেকটা হচ্ছে ভারত। এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন ভারতের মিডিয়া একটা ইস্যু পেলে কিভাবে ঝাঁপায় পড়তেছে। তার মানে কি এটা দৃশ্যমান একটা ভারতের জিনিস ভূমিকা। আমি একটা জিনিস বুঝতে চাচ্ছি আপনার কাছে, সেটা হলো যে ইসমাইল সম্রাট যেটা বললো যে এই ঘটনাটির সত্যতা নিয়ে তার মধ্যে সন্দেহ রয়েছে, হাসনাত আব্দুল্লাহর স্টেটমেন্ট নিয়ে তার মনে সন্দেহ রয়েছে, এমন ঘটনা নাও ঘটতে পারে। আপনি বলছেন এটা ঘটতে পারে কারণ অনেক কিছু আমি আহ এখানে আমাদের আমাদের ইসমাইল সম্রাট মানে খুব চমৎকার বলেন এবং মানে তার তাকে তো আমি অনেকদিন ধরেই চিনি জানি। সে আমি মনে করি সে একটা পজিটিভ উদ্দেশ্যে কথা বলছেন। কিন্তু এখানে আমার আমার যুক্তিটা হচ্ছে কোনটা যে হাসনাত যে বক্তব্যটা দিয়েছে বাট এটার বিরুদ্ধে পাল্টা কোনো আমি স্টেটমেন্ট পাইনি। মানে তো আমি সেনাবাহিনী থেকে যেহেতু দেয়নি, হ্যাঁ, এটাকে আপনি কারণ আমি মনে করছেন আগেই বিশ্বাস কেন করবো। আমি হ্যাঁ, আমি আগেই কেন একটা স্টেটমেন্টকে সত্য অনেকে আমি মনে করে, অনেকে মনে করে যে এই সরকার, হাসনাত আব্দুল্লাহ এবং সেনাবাহিনী সবাই মিলেই তো সরকারটা চালাচ্ছে বর্তমানে, মানে পারসেপশনটা এরকম। তো তাদের মধ্যে যদি কোনো ধরনের এরকম বোঝাপড়ার অমিল থাকতো, গ্যাপ থাকতো, তাহলে তারা তারাই তো আভ্যন্তরীণ ভাবে অনেক কিছু করতে পারতো। তারাই এখানে মানে একটা গুড পয়েন্ট আছে। এখানে ইসমাইল একটা খুব সুন্দর একটা পয়েন্ট বলছে। সেটা হচ্ছে যে আম আপনার তাহলে ৯ দিন পরে কেন এই কথাটা বলল? এখানে হুম, একটা বিষয় কি আসলে ৯ দিন পরে বলা মানে ওরা তো এখন একটা দল গঠন করেছে। এনসিপি একটা পলিটিক্যাল পার্টি। একটা পলিটিক্যাল পার্টি যখন ফর্ম করে তখন কিন্তু হাসনাত কিন্তু আগের মতো করে এখন ইন্ডিভিজুয়ালিস্টিক স্টেটমেন্ট দিতে পারবে না। সে একটা পার্টিকে রিপ্রেজেন্ট করে। সো হয়তো এমন হতে পারে তার দলের মধ্যে হয়তো এটা নিয়ে আলোচনা করেছে যে এটা নিয়ে আমরা কথা বলবো কি বলবো না। হয়তো দলের সবার সাথে কথা বলে সে একটা মানে তাদের কিন্তু দলের এনসিপি মুখপাত্র তো সে না মনে হয় না বর্তমানে, মানে দলের মুখপাত্র না পক্ষ হলেও থেকে। যে মুখপাত্র না হলেও সে দলের মানে দল ফরমেশনের আগের থেকেই সম্ভাবনা ডেফিনেটলি সে এগিয়ে। কিন্তু হ্যাঁ, দলের দলের থেকে যদি সিদ্ধান্ত নেওয়া হয় যে না আমরা বলবো না, একজন বলবে, সে যদি, সেটা যদি দলের স্টেটমেন্ট হয়ে থাকে, কারণ ওখানে কি এখানে আবার শুধুমাত্র একটা ব্যাপার হাসনাত আছে আব্দুল্লাহ সাগর ভাই, গেছে, ওই সময়টাতে আরো কেউ গেছে একটা দেখা ব্যাপার যাচ্ছে আছে এটা কি? ওই সময়টাতে ওই মিটিং গুলোতে ওই সময়গুলোতে অনেক জায়গাগুলো যোগাযোগ কমিউনিকেশন অনেক মিটিং অনেক কিছুর সাথে স্ট্র্যাটেজিক অনেক বিষয় কিন্তু হাসনাত ইনভলভ থাকে। যেমন নাসিরুদ্দিন পাটোয়ারি আছে না, তার আমি বলতেছি পোস্টিং আপনি যেহেতু বললেন এটা পার্টির সিদ্ধান্ত, এখন পার্টির সিদ্ধান্ত, আরেকটা হাসনাত আব্দুল্লাহ ব্যক্তিগত সিদ্ধান্ত, ওই আমি দুটো দুই বললাম যে জিনিস। হাসনাত আব্দুল্লাহ অনেকগুলো জিনিসের সাথে অনেক আগের থেকে ইনভলভ। ব্যাপারটা হচ্ছে আমি সেটা না, না, বলবো। কিন্তু এই ঘটনা, আমি পার্টিকুলারলি এই ঘটনার সাথে যদি বলি, এই ঘটনার সাথে যদি দলীয় ভাবে একটা ইনভলভমেন্ট থাকে, আর আদার আদার দেন যদি দল যদি সিনিয়রিটি হয় যে লেভেলে একটা জিনিস কি সাগর ভাই, ও যে পোস্ট হোল্ড করে হাসনাত যে পোস্ট হোল্ড করে এই ধরনের সিনিয়রিটি থেকে সে কথা বলতে পারে। আপনি দেখেন না বিএনপিতে আচ্ছা, আপনার মানে কিছু সিনিয়র পজিশন থাকে সবই তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন সেখানে বললাম যেহেতু ওই গ্যাপ এতদিন পরে কেন হ্যাঁ, দিল, সেটা যদি দলের হয় যে মধ্যে আমি মনে করি অনেক অনেক ক্ষেত্রে মনে করি হাসনাত সার্জিস ওরা ওদের মধ্যে একটা অ্যাকসেপ্টেবল একটা পজিশন তৈরি করে নিয়েছে। তারা জি, দলের অনেক আমরা আমরা একটু সবকিছু সন্দেহ এবং সম্ভাবনার চোখে দেখে আমরা আলোচনাটা থেকে একটু বাস্তবতা এবং সঠিক বিষয়গুলোকে বের করে আনতে চাই। জনাব রেজাউল করিম রাজা, আপনাকে অনেক ধন্যবাদ। এখন আর লাস্ট একটা কথা শুনতে চাই, আপনি সেনা কর্মকর্তা এবং যথেষ্ট আপনি অ্যাসেসমেন্ট করেন যে কোনো বিষয় নিয়ে। এখন সেনাবাহিনীর পক্ষ থেকে, সেনাবাহিনীকে তো ধরতে গেলে সেনাবাহিনী, আমি যদি বলি, আদারওয়াইজ সেনা প্রধান যদি বলি, সবাই কিন্তু সেনাই বলছে, সেনাবাহিনীকে ইঙ্গিত করে কথা বলছে। এই সেনাবাহিনীর এখন তাহলে কি করণীয়? সেনাবাহিনী কি আসলে তাহলে আমি মনে এই করি ছাত্রদের আচ্ছা প্রতিপক্ষ হিসেবে দাঁড়িয়ে গেল,
জনগণ যারা যুদ্ধ আমি আমি মনে করি সাগর ভাই, আন্দোলন করেছে তাদের প্রতিপক্ষ হিসেবে দাঁড়িয়ে গেল, কি হিসেবে আপনি দেখতে চান এখন সেনাবাহিনী? সাগর ভাই, আমি মনে করি এটা অত্যন্ত গুরুত্বের সাথে দেখা উচিত। কারণ আমি আজকেও আমাদের সেনাবাহিনীর আমাদের অফিসারদের, রিটায়ার্ড অফিসারদের অনেকগুলো গ্রুপ আছে, সেই গ্রুপে অনেক কনভারসেশন, অনেক কিছু দেখতে পাচ্ছিলাম। আমাদের অফিসাররা অনেক বেশি এটা নিয়ে হতাশ, ক্ষুব্ধ হয়েছেন এবং তাদের হতাশ হওয়া, ক্ষুব্ধ হওয়া যৌক্তিক। সো আমি মনে করি সেনাবাহিনীর আমাদের সার্ভিং অফিসাররা এখন সরকারকে ডাইরেক্টলি সাপোর্ট দিয়ে যাচ্ছে, আর আমরা যারা রিটায়ার্ড তারা এখন সরকারকে ইনডাইরেক্ট সাপোর্ট, ডাইরেক্ট দিতে না পারলে ইনডাইরেক্ট সাপোর্ট দিচ্ছে। তবে আন্দোলনের পূর্বে এরাই আবার ডাইরেক্ট সাপোর্ট দিয়েছিল। আপনি কথাটা খেয়াল রাখতে হবে। আপনি সামরিক অবসরপ্রাপ্ত অফিসারদেরকে ফেলে দিতে পারবেন না। এখনকার সেনাপ্রধান তথা অন্তর্বর্তীকালীন সরকারকে মাথায় একটা জিনিস এই জায়গায় দেমাগে ঢুকে রাখতে হবে যে এখনকার সার্ভিং সেনাপ্রধান অফিসাররা ডাইরেক্টলি সরকারকে সাপোর্ট দিতে পারছে, এটা ঠিক। তবে রিটায়ার্ড অফিসাররা ইনডাইরেক্টলি সাপোর্ট, অ্যান্ড 5ই আগস্টের পূর্বে রিটায়ার্ড অফিসাররাই ডাইরেক্ট সাপোর্ট রোলে ছিল, ডাইরেক্ট, একদম ডাইরেক্ট ফায়ার রোল টাইপ। এখানে তারা সরাসরি এখানে সম্পৃক্ত ছিল। তখন কিন্তু সার্ভিং অফিসাররা ক্যান্টনমেন্টে আদেশ পাওয়ার পরে না বাইরে এসে কাজ করছে। বাট আমরা যারা রিটায়ার্ড অফিসার তারা তো আমরা তখন সোশ্যাল মিডিয়া, বিভিন্ন জায়গায়, আপনি নিজে জানেন, বক্তব্য এখানে আমরা কাজ করেছি। সো এই যে একটা কনসার্ন তৈরি হয়েছে তাদের ভিতরে, একটা ফুলে ফেপে একটা ব্যাপার দাঁড়িয়েছে। এই মুহূর্তে আমি মনে করি সেনাপ্রধান বিষয়টা অত্যন্ত গুরুত্বের সাথে দেখা উচিত এবং এটাকে তার মিনিমাইজ করার জন্য তাকে অবশ্যই এটাকে হিংসাত্মক ভাবে বা নেগেটিভ ভাবে না নিয়ে পজিটিভলি নেওয়া উচিত। পজিটিভলি নিয়ে সেনাপ্রধানকে এমনভাবে একটা ভূমিকা রাখা উচিত যাতে একটা ঐক্য তৈরি হয়, যাতে সবাই একটা আস্থা ফিরে পায়, এবং সেই আস্থা ফিরে পেলে তখন আমাদের প্রকৃত শত্রু ফ্যাসিস্ট, আগের যে ফ্যাসিস্ট হাসিনা তথা ভারত, তারা তখন তাদের ষড়যন্ত্রগুলো সফল হবে। আপনি সর্বসকলে যেটা বলতে যাচ্ছেন যে সেনা প্রধানের এখন প্রকৃত অবস্থান তাকে স্পষ্ট করতে হবে, এই সময় না করলে পরে বড় ধরনের তাকে একটা অভিভাবকের দায়িত্ব পালন করতে হবে, কিরকম, যাতে আমরা একটা জাতীয় ঐক্যবদ্ধ হয়। রাইট। ওই সময় আপনি মানে সেনাপ্রধান ভূমিকা রেখেছিল। এখনো সেনাপ্রধানকে ঘিরে যে অবস্থা, যে প্রশ্ন, যে সংশয় তৈরি হচ্ছে, এটিকে অবশ্যই সেনা বাহিনীর পক্ষ থেকে এবং সেনা প্রধানের পক্ষ থেকে, আমি মনে করি দুই পক্ষ থেকেই, আমি যেহেতু সেনাপ্রধানকেও একটা পার্টিকুলারলি ওনাকে ইন্ডিভিজুয়ালি কিন্তু টার্গেট করা হচ্ছে, আর পাশাপাশি সেনাবাহিনীর পক্ষ থেকে বলতে হবে সেনাবাহিনীর অবস্থান কি। আমরা চাই না আমাদের সেনাবাহিনী কোনো না কোনো ভাবে কোন জনগণের টার্গেটে পরিণত হোক, অথবা জনগণ সেনাবাহিনীর, এটি আমাদের সবার জন্য ক্ষতিকর একটি বিষয়। একটা বিষয় মাথা রাখতে হবে, শের বাংলা একে ফজলুল হক একটা কথা বলেছিল, যখন দেখবে ভারত তোমার কোনো কাজের প্রশংসা করে তখন তুমি বুঝবে তুমি ভুল পথে আছো, আর যখন দেখবে তোমার কোনো কাজের সে সমালোচনা করছে বা নেগেটিভ কথা, তখন বুঝবে তুমি রাইট পথে আছো। ওই আঙ্গিলে একটা কথা বলি, আমাদের সেনাপ্রধানকে নিয়ে ভারতীয় মিডিয়া কিন্তু নেগেটিভলি অনেক প্রচার করেছে। আমি এ কারণে মনে করি যে তাকে যে ভারতকে পেঁচিয়ে যে কথা বলা, এই জায়গাটা আমি সেনাপ্রধানকে বিশ্বাস করি না। কারণ যদি সেটাই হতো, ভারত তার প্রশংসায় লিপ্ত হতো, তাকে নিয়ে মিথ্যা অপপ্রচার করতো না। কারণ আমি নিজেই কয়েকটা শোতে জয়েন করেছিলাম, এনডিটিভি, তারপর ওদের রিপাবলিকান টিভি, সেখানে আমি সেনাপ্রধানকে আমাকে অনেক জবাব দিতে হয়েছে। সো সেই দিক থেকে আমি মনে করি যে সেনাপ্রধান যেন সরলতা বশত কোনো ভুল না করে বসেন, বরং তাকে এই মুহূর্তে আরো ডিপলি ফিল করা উচিত এবং তাকে বুঝতে হবে যে তাকে কোনোদিনই, শেখ হাসিনাও কোনোদিন বিশ্বাস করবে না, ভারত তাকে আপন মনে করবে না। সো তিনি তার ওই অবস্থানটাকে বুঝে তাকে বুঝতে হবে যে এখন যারা এই শেখ হাসিনার বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে তাদেরকে ঐক্যবদ্ধ রাখারই তার দায়িত্ব, তার অভিভাবকের দায়িত্বে থাকাই তার দায়িত্ব। তিনি যেন এখন এই জায়গাটা। প্রিয় দর্শক, আপনারা কি জনাব মেজর রেজাউল করিম রেজার সাথে আপনার একমত কিনা আপনাদের মতামত জানাবেন, এবং যেই স্টেটমেন্ট দিয়েছে ইসমাইল সম্রাট যে আসলে হাসনাত আব্দুল্লাহর স্ট্র্যাটেজি তিনি নিয়ে সংশয় করছেন এবং এটিকে তিনি সঠিক বলে মনে করছেন না, এই ব্যাপারেও আপনাদের মতামত জানতে চাই। হাসনাত আব্দুল্লাহ কি সঠিক আছেন নাকি সঠিক পথে নেই, এটি আপনাদের কমেন্টের মাধ্যমে জানাবেন আমাদের কমেন্ট বক্সে।